ঠিকই বলছি। আমার মা লুমুম্বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর নাতালোভা আজ 5 বছর ধরে মস্কোভা বন্দি শিবিরে। তার অপরাধ ছিল তিনি ধর্মবিশ্বাসকে মানব প্রকৃতির জন্য অপরিহার্য বলেছিলেন। তিনি ধর্মবিশ্বাসে ফিরে এসেছিলেন। চাদরে মুখ গুজে কাঁদছিল ওলগা। অনেক দিনের অবরুদ্ধ কান্না যেন প্রকাশের পথ পেয়েছে। স্তম্ভিত ফারহানা কিছুক্ষণ কথা বলতে পারল না। এই ওলগা কি সেই ওলগা? এত বড় জমাট বেদনা নিয়ে সে ঘুরে বেড়ায়, এজন্যই কি সে এত নীরব, এত অন্তর্মুখী? ফারহানা ওলগাকে টেনে নিল কাছে, সান্ত্বনা দিল অনেক। ওলগা কিছুটা শান্ত হলে ফারহানা বলল, বোন ওলগা, তুমি যে প্রশ্ন করেছ তা খুবই পুরাতন প্রশ্ন। জুলুম, অত্যাচার, অবিচার আর প্রতিকারহীন অবস্থায় মানুষ যখন অতিষ্ঠ হয়, তখন স্রষ্টা সম্পর্কে এ প্রশ্নই মানুষ বারবার করে। আমি আগেই বলেছি ওলগা, এসব জুলুম অবিচারের কারণ স্রষ্টার দেয়া বিধান বা অধিকার থেকে মানুষের সরে আসা। তোমার প্রশ্ন, এখানে স্রষ্টা কি করেন? কিছু করেন না কেন? স্রষ্টা অবশ্যই করেন। দেখো, তুমি পৃথিবীর জালেম অত্যাচারীদের ইতিহাস পড়ে তাদের কি করুণ পরিণতি হয়েছে। তবে স্রষ্টা সবাইকে একটা সীমা পর্যন্ত সুযোগ দেন। হয়তো বলবে, যারা অত্যাচারিত হয় তাদের কি লাভ হয় এতে? লাভ ক্ষতির হিসেব যদি এ দুনিয়াতেই শেষ হয়ে যেত তাহলে এ কথা ঠিক হতো, কিন্তু তা নয় ওলগা। দুনিয়ার জীবনটা স্বপ্নের মতোই সংক্ষিপ্ত। সুতরাং এখানকার দুঃখ প্রকৃতই দুঃখ নয় এবং সুখ ও প্রকৃত সুখ নয়। পরজগতের চিরন্তন যে জীবন, সেখানকার সুখই প্রকৃত সুখ এবং সেখানকার দুঃখই প্রকৃত দুঃখ। ক্ষণস্থায়ী দুঃখের বিনিময়ে স্রষ্টা যদি চিরন্তন সুখ দান করেন, তাহলে সেটা স্রষ্টার অবিচার নয়, করুণাই তোমাকে বলতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ওলগা? যারা জালিম তারা স্রষ্টার দেয়া সীমা বা অধিকার লঙ্ঘনের জন্য শাস্তি এখানে পাচ্ছে এবং পরকালে তো পাচ্ছেই। আর যারা জালেমের অত্যাচারে অধিকার হারালো, তাদের দুঃখের সীমা এখানকার সংক্ষিপ্ত জীবন পর্যন্তই। তুমি, আমি জীবনটাকে এমন সামগ্রিকভাবে দেখি না বলেই সাময়িক দুঃখে হতাশ হই, ভেঙে পড়ি। তাহলে এই জীবনের দুঃখ, কষ্ট, জুলুম, অত্যাচারকে যে শিরোধার্য করে নিতে হয়? শুকনো কণ্ঠে বলল ওলগা, কখনো নয়। যারা আল্লাহর দেয়া সীমা লঙ্ঘন করে তাদেরকে সীমার মধ্যে রেখে সমাজকে, মানুষকে জুলুম, অত্যাচার থেকে রক্ষা করা স্রষ্টার তরফ থেকে মানুষের উপর অর্পিত একটা দায়িত্ব। এ স্বাভাবিক দায়িত্ব পালন না করাও মানুষের দুঃখ কষ্টের একটা বড় কারণ। জুলুম যেমন একটা বিচ্যুতি, জুলুম মাথা পেতে নিয়ে চলাও একটা বিচ্যুতি। এই বিচ্যুতির কারণেই মানব সমাজে তাদের স্বউপার্জিত দুঃখ, কষ্ট, জুলুম, অত্যাচার জেঁকে বসে। ওলগা ভালো করে চোখ মুছে ফারহানার দিকে তাকিয়ে বলল, তোমার কথা বুঝেছি, কিন্তু এই পথ তো বিদ্রোহের। স্রষ্টা এ বিদ্রোহ চান। মুসলমানদের কালেমা বিদ্রোহের আপোষহীন এক আহ্বান। এ কালেমা উচ্চারণের মাধ্যমে মুসলমানরা আল্লাহ ছাড়া সকল কর্তৃত্ব ও শক্তিকে অস্বীকার করে। ওলগা বিস্ময় ভরা চোখে তাকিয়েছিল ফারহানার দিকে। বলল, তোমার কথা খুবই ভালো লাগছে ফারহানা। আমার অনেক প্রশ্ন, জিজ্ঞাসা আজ তুমি সমাধান করে দিয়েছ, কিন্তু চারপাশের বাস্তবতা আমি ভুলতে পারছি না ফারহানা। আমার মা সোভিয়েত বিজ্ঞান একাডেমির সদস্য ছিলেন। লেনিন পুরস্কারও তিনি লাভ করেছেন। তার বন্ধু বান্ধব ও ভক্তের সংখ্যা প্রচুর, কিন্তু মা আজ 5 বছর ধরে বন্দি শিবিরে। তার পক্ষে একটি কথাও কেউ বলেনি। কারো কাছে সামান্য সহানুভূতিও আমি পাইনি। আবার চোখ দুটি ছলছল করে উঠল ওলগার। ফারহানা তার কাঁধে হাত রেখে বলল, কমিউনিস্ট ব্যবস্থা মানুষের সকল স্বাধীনতা কেড়ে নিয়েছে, সেই জন্যই এই অবস্থা। কিন্তু ওলগা, মানুষের বিবেকের এবং তাদের স্বাধীনতার চারদিক ঘিরে তারা যে বাঁধ দিয়ে রেখেছে তার বেশি দিন টিকবে না, মনে রেখো। কেমন করে বলছো এ কথা? ফিসফিসে কণ্ঠ তার। কান পেতে শোনো, চোখ মেলে চারিদিকে দেখো, তুমিও বলবে এ কথা। কোনো কথা বলল না ওলগা। ঘড়ির দিকে তাকিয়ে ফারহানা বলল, ওলগা তৈরি হও,
15 মিনিটের মধ্যে আমাদের হলরুমে উপস্থিত হতে হবে। আজকের প্রোগ্রাম ব্রিফিং হবে সেখানে। কয়েকদিন পরদিনই ফিরতে হবে মস্কোতে। তখন বিকেল। ভলগার তীরে যার যেমন ইচ্ছা প্রোগ্রাম চলছে। কেউ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে, কেউ জোড়া বেঁধে গল্প করছে। এই কোলাহল থেকে একটু দূরে ভলগার তীরে ওলগা ও ফারহানা বসে, দুজনে চেয়ে বহমান ভলগার নীল পানির দিকে। একদম শান্ত নদী। একটা ছোট্ট পাখি এসে চকিতে এক ছোঁয়ার ঠোঁটটা পানিতে ডুবিয়ে আবার উড়ে গেল। নীল পালকে হলুদের ছোপ দেয়া তার। ফারহানা চিনে না পাখিটাকে। ওলগাও নাম বলতে পারল না। ওটা নাকি সাইবেরিয়ার পাখি। এই সিজনে এদিকে আসে। গো গো একটা শব্দে ওরা বাম দিকে ফিরে তাকালো। দেখল একটা স্পিড বোট আসছে। সামনে এসে গেল বোটটা। শান্ত নদীর বুক চিরে এগিয়ে এলো। ঢেউ এর মিছিল ছড়িয়ে পড়ছে বোটের দুপারে। নদীর শান্ত জীবনে যেন একটা ঝড়। বোটটা সামনে দিয়ে চলে যাচ্ছে। দেখেই বোঝা গেল পুলিশ বোট। সামনে বোট ড্রাইভার, পেছনে স্টেনগানধারী দুজন পুলিশ। অবশিষ্ট ডজন খানেক লোক কয়েদির পোশাক পরা। তাদের হাতে পায়ে হালকা শিকল। বোধহয় সরকারি কোনো প্রজেক্ট তারা বিনে পয়সায় শ্রম দিয়ে এলো। ওদিকে তাকিয়ে ওলগা আনমনা হয়ে পড়েছিল। বোট যতদূর দেখা গেল তার চোখ ততদূর অনুসরণ করল। কে জানে ওই কয়েদিদের মধ্য দিয়ে ওলগা তার মাকেই দেখছিল কিনা। বোট চোখের আড়ালে চলে গেল। ফিরে এলো ওলগার চোখ। মুহূর্তের জন্য চোখ বুঝল সে। তারপর চোখ খুলে বলল, ফারহানা, কয়দিন থেকে তোমাকে একটা কথা বলবো মনে করছি। কি কথা? আগ্রহে মুখ তুলল ফারহানা। জবাব এলো না ওলগার কাছ থেকে। সে চিন্তা করছিল। কি কথা ওলগা? ওলগা ফারহানার দিকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, তোমাকে বলতে চাই, তুমি হয়তো ওদের কোনো উপকার করতে পারো। তোমার জাতির লোক ওরা। ওলগা থামল। ফারহানা উৎসুক চোখ দুটি তার দিকে মেলে ধরল। ওলগার চোখ ঘুরিয়ে একবার দেখে নিল। তারপর ফিস ফিস করে বলল, মস্কোভা বন্দি শিবির থেকে দুজন বোন পালিয়ে এসেছে। মা একটা চিঠি দিয়েছিলেন। ওরা আমার ওখানে উঠেছে। এখন পর্যন্ত লুকিয়ে রেখেছি। কী করব বুঝতে পারছি না। সত্যই বিস্ময়ে ফারহানার চোখ দুটি কপালে উঠল। বলল, বন্দি শিবির থেকে পালিয়ে এসেছে? হ্যাঁ। কি বললে? ওরা আমার জাতির লোক? হ্যাঁ, দুজনেই উজবেক মেয়ে, তোমার মতোই মুসলমান। কি নাম ওদের? আয়েশা আলিভা এবং রোকায়েভা। নাম দুটি শোনার সাথে সাথে ফারহানার গোটা দেহে বিস্ময় ও আনন্দের একটা ঢেউ খেলে গেল। একটা অভাবিত আবেশ যেন তাকে আচ্ছন্ন করল। কান দুটিকে বিশ্বাস হতে চাইল না। তারা যে দুজন বোনের জন্য উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে, তাদেরকে আল্লাহ এমন করে তাদের হাতের কাছে এনে দিয়েছে। বিস্ময় ও আনন্দের উচ্ছ্বাসটা চেপে গেল ফারহানা। ওদের সাথে তাদের সম্পর্কের বিষয়টা গোপন থাকাই দরকার, যেন চিন্তা করছে ফারহানা। এমন একটা টানা কণ্ঠে সে বলল, খুশি হলাম ওলগা, ওরা আমার জাতির লোক। ওদের অবস্থা জানি না, দেখা হলে বুঝতে পারবো কি করা যায় ওদের জন্য। ফেরার পথেই চলো না আমাদের বাসায়, সাগ্রহে বলল ওলগা। এমন আমন্ত্রণ আসুক ফারহানা কামনা করছিল। বলল, ঠিক আছে, সেটাই ভালো হবে। ওলগার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। বলল, জানো, ওরা আসার পর থেকে আমার বুক কাঁপছে। জেল পালানো এবং পলাতককে আশ্রয় দেয়া যে কত বড় অপরাধ তা তুমি জানো, কিন্তু মার আমানত ওরা আমার কাছে। আমার নিরাপত্তার চেয়ে ওদের নিরাপত্তাকে আমি বড় মনে করি। আমি চাই ওরা নিরাপদে দেশে ফিরে যেতে সমর্থ হোক। দিনের আলো তখন ফিকে হয়ে এসেছে। সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে। কালো ছায়া নামছে ভলগার বুকে। রেস্ট হাউসে ফিরে যাওয়ার জন্য সবাই তৈরি হচ্ছে। উঠে দাঁড়ালো ওলগা এবং ফারহানাও। ওলগা এবং ফারহানা রেস্ট হাউসের সিঁড়ি দিয়ে উঠছিল তাদের রুমে যাবার জন্য। রাতের খাওয়া হয়ে গেছে। এখন যাওয়ার জন্য গোছগাছ করার পালা। আজ রাতের খাওয়ার আগে সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে। এখন যার ইচ্ছা আজ যেতে পারে, কাল সকালেও যেতে পারে। আজ গেলে তাকে নিজের ব্যবস্থাপনায় যেতে হবে। ওরা দোতলায় উঠে গেছে। এমন সময় বেয়ারা গিয়ে ওলগাকে খবর দিল স্যার তাকে তার অফিসে ডাকছেন। ফারহানা চলে গেল তার রুমে।
ওলগা স্যারের সাথে দেখা করার জন্য নিচে নেমে গেল। ফারহানা গিয়ে তার বিছানায় গা এলিয়ে ওলগার জন্য অপেক্ষা করছিল। ওলগা এলে দুজনে মিলে গোছগাছে লাগবে। ওলগা 15 মিনিট পর এলো। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। ওলগার মুখ ফ্যাকাশে, চোখ দুটিতে তার উদ্বেগ ও ভীতি। ফারহানা তার দিকে চেয়ে বিস্মিত হল। উদ্বিগ্নভাবে উঠে বসল সে। বলল, কিছু হয়েছে ওলগা তোমার? কিছু উত্তর দিল না ওলগা। নীরবে এসে তার পাশে বসল। ফিসফিস করে বলল, গোয়েন্দা পুলিশ এসেছে আমাকে নিয়ে যাবার জন্য। বোধহয় আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করবে এবং বাড়ি সার্চ করবে। কেন? জিজ্ঞাসা করল ফারহানা। ব্যাপারটা পরিষ্কার। ওরা দুজন আমার মার সেকশনে এবং পাশের চেয়ারে বসে কাজ করত। সুতরাং মার সাথে তাদের কোনো যোগসাজশ থাকতে পারে। যদি থাকে আমিও তাহলে তার সাথে যুক্ত আছি। সুতরাং ওদের সন্ধানে আমার এখানে আসা স্বাভাবিক। আয়েশা আলিয়েভা এবং রোকায়েভার জন্য উদ্বিগ্ন হল ফারহানা। ওলগার বাড়ি সার্চ হলেই তো ওরা ধরা পড়ে যাবে। এখন কি করবে সে? কিন্তু ফারহানা কিছু বলার আগেই আবার কথা বলল ওলগা। বলল, আমার বেশি সময় নেই ফারহানা, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব? দ্রুত কণ্ঠে বলল ফারহানা। আমি আসার সময় ওদের দুজনকে আমার খালার বাড়িতে সরিয়ে রেখে এসেছি। আমার বাড়ি সার্চ করার পর এরা তার বাড়িও সার্চ করবে। তারা সেখানে পৌঁছার আগেই তোমাকে গিয়ে ওদের সেখান থেকে সরাতে হবে। পারবে? ফারহানা খুশি হল। আয়েশা আলিয়েভা এবং রোকায়েভাকে নিরাপদে সরিয়ে নেবার পথ একটা আছে জেনে আল্লাহর শুকরিয়া আদায় করল। ফারহানা ওলগাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না বোন, এ দায়িত্ব আমি নিলাম। খুশিতে ওলগার মুখটি উজ্জ্বল হয়ে উঠল। বলল সে, আমার মায়ের জন্য আমি কোনোদিন কিছু করতে পারবো কিনা জানি না। এদের জন্য কিছু করতে পারলেও আমি শান্তি পাব এই ভেবে যে মায়ের দেয়া একটা দায়িত্ব পালন করেছি। তার দু চোখে দুফোঁটা জল টলটল করে উঠল। ফারহানা ওলগার কাঁধে একটা হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না বোন, মজলুমদেরই অবশেষে জয় হবে। হবে বলছো? আমার মা আবার ফিরে আসবেন? নিরাশ হতে আল্লাহ নিষেধ করেছেন, সুতরাং আমরা অবশ্যই করব। তোমাদের আল্লাহ সম্পর্কে আমি জানতে চাই ফারহানা। তোমাদের জীবন্ত ধর্মবিশ্বাস আমার ভালো লাগে। বেশ, তুমি জানবে। ওলগা আর কোনো কথা বলল না। তাড়াতাড়ি কাগজে খালার ঠিকানা লিখে ফারহানার হাতে দিয়ে বলল, আমার বাড়ি সার্চ করার সময়টুকু হয়তো তুমি পাবে ওদের সরিয়ে নেবার জন্য। ফারহানা বলল, আমি সব বুঝেছি ওলগা, তুমি চিন্তা করো না। ওলগা সবে কাপড় চোপড় গোছগাছে হাত দিয়েছে, দরজায় নখ হলো। দরজা খুলে দিল ওলগা। দেখল স্বয়ং স্যার দাঁড়িয়ে। ওলগা বলল, আসছি স্যার, হয়ে গেছে। বাথরুম থেকে বেরিয়ে এলো ফারহানা। সেও স্যারকে বলল, স্যার আমিও চলে যাচ্ছি, সব ঠিক করে নিয়েছি। মস্কো বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক অধ্যাপক নিকোলাই স্টেপনাভ বলল, যেতে পারো, আমরা তো বলেই দিয়েছি। একটু থামল স্টেপনাভ। তারপর ওলগার দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, ভয় করো না ওলগা, ভয় করেও কোনো লাভ নেই, স্রষ্টাকে ডাকো। ওলগার হাতের কাজ থামিয়ে বিস্ময়ে স্যারের দিকে তাকিয়ে বলল, আপনিও ঈশ্বরের কথা বলছেন? অধ্যাপক স্টেপনাভ গম্ভীর কণ্ঠে বললেন, তোমার মার মতো আমরা সাহসী নই, তাই উচ্চ কণ্ঠে বলতে পারি না, কিন্তু আমরা কেউ না বললেও ঈশ্বর আছেন এবং থাকবেন। ওলগা কিছু বলতে যাচ্ছিল। অধ্যাপক স্টেপনাভ বাধা দিয়ে বলল, কোনো কথা নয়, তৈরি হয়ে নাও, তাড়াহুড়া করছে ওরা, এসে পড়বে হয়তো এখানেই। ওলগা তৈরি হয়ে স্যারের সাথেই বেরিয়ে গেল। পরে ফারহানাও বেরিয়ে এলো। ফারহানা নিচে এসে দেখল একটা চকচকে গাড়ি গাড়ি বারান্দা থেকে বেরিয়ে গেল। গাড়ির বারান্দার এক পাশে দাঁড়িয়ে অধ্যাপক স্টেপনাভ। ফারহানা বুঝল এই গাড়িতেই ওলগা গেল। ফারহানাকে দেখে অধ্যাপক স্টেপনাভ বলল, কিসে যাবে? বিমানে সিট তো মিলবে না, গাড়িতেই যাব স্যার। একা যাচ্ছ? বিমানেই যাও, এখনই আলাপ হলো সিট একটা আছে। খুশি হলো ফারহানা। 15 মিনিট পর বিমান ছাড়বে। সব মিলিয়ে অন্তত আধা ঘন্টা আগে মস্কো পৌঁছা যাবে। ফারহানা বলল, স্যার আপনি একটু টেলিফোনে বলে দিন। অধ্যাপক স্টেপনাভ বলল, তুমি যাও, আমি বলে দিচ্ছি। ফারহানা গাড়িতে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে এয়ারপোর্ট চলল। বিমানে সিট পেয়ে গেল ফারহানা। পিছনের দরজার কাছাকাছি একটা সিট পেল সে। বিমান উড়ল আকাশে।
টয়লেটে যাবার সময় ফারহানা কয়েক সারি সামনে দেখতে পেল ওলগাকে। দেখে সে চমকে উঠল। তাহলে সড়ক পথে তারা যায়নি, অথচ সে মনে করেছিল ওরা গাড়িতেই যাচ্ছে। ব্যাপারটা চিন্তা করতেই শিউরে উঠল সে। বিমানে সে সিট না পেলে কি অবস্থা দাঁড়াতো। তার মিশন নির্ঘাত ফেল। কিছুতেই সে ওদের আগে ওলগার খালাম্মার বাড়িতে পৌঁছাতে পারত না। আল্লাহর শুকরিয়া আদায় করল ফারহানা। আল্লাহ যেন বিশেষ করুণায় বিমানে আসার সুযোগ করে দিয়েছেন। বিমান মস্কো বিমানবন্দরে এসে ল্যান্ড করল। ফারহানা ওলগাদের পিছু পিছুই নামল বিমান থেকে। বিমানবন্দর থেকে বেরোতে একটা কার এসে তাদের সামনে দাঁড়ালো। ওলগাকে ড্রাইভারের পাশে সামনের সিটে তুলে দিয়ে গোয়েন্দা অফিসার দুজন পিছনের সিটে বসল। ওরা চলে গেলে ফারহানা ভালো চকচকে একটা ট্যাক্সি ভাড়া করে বেরিয়ে পড়ল। ড্রাইভার একজন মাঝারি বয়সের রাশিয়ান। ফারহানা তাকে বলল, গোর্কি রোড থেকে আমার দুজন বান্ধবীকে নিয়ে কার্কোভ রোডে যাব। চলতে চলতে ভাবল ফারহানা, ওলগার খালাম্মা কেমন হবে? আয়েশা আলিয়েভা এবং রোকায়েভা তার সাথে আসতে চাইবে কিনা? সময় হাতে বেশি নেই। অনুমান সত্য হলে ওলগার বাড়ি সার্চ করার পরপরই তারা ওলগার খালাম্মার বাড়িতে যাবে। সুতরাং মিনিট 15-র বেশি সময় নেওয়া তার কিছুতেই ঠিক হবে না। গোর্কি রোডে ওলগার খালাম্মার বাড়ির ঠিকানা ফারহানা আবার মনে মনে আওড়ালো। ব-ই 21/11। তখন রাত 9:30 বাজে। ফারহানা গোর্কি রোডের 21 নম্বর ব্লকে গিয়ে বসল। গাড়ি বারান্দায় দাঁড় করিয়ে রেখে ফারহানা উপরে উঠে গেল লিফটে চড়ে। 11 নম্বর ফ্ল্যাট 4 তলায়। ফারহানা 11 নম্বর ফ্ল্যাটের দরজায় গিয়ে নক করল। 1 বার, 2 বার, 3 বার। আমি ওলগার কাছ থেকে এসেছি। আপনি কি ওলগার খালাম্মা? হ্যাঁ, বলল মহিলাটি। জরুরি কথা আছে, ভেতরে আসতে চাই। আসুন বলে স্বাগত জানালো মহিলাটি। ভেতরে ঢুকেই ফারহানা বলল, আমাকে আয়েশা ও রোকায়েভার কাছে নিয়ে চলুন। ওলগার খালাম্মা আরেকবার ফারহানার দিকে তাকালো। সন্ধানী দৃষ্টি তার। আমাকে বিশ্বাস করুন বলে খালাম্মার ঠিকানা লেখা ওলগার হস্তাক্ষর খালাম্মার হাতে দিল। সেদিকে একবার তাকিয়ে খালাম্মা ফারহানাকে নিয়ে তার বেডরুমে গেল। ডেকে আনলো আয়েশা আলিয়েভা এবং রোকায়েভাকে। তারা আসতেই সালাম দিয়ে বলল, ফারহানা, আমি ফাতেমা ফারহানা, আমি মুসলিম তাজিক। আয়েশা আলিয়েভা এবং রোকায়েভা দুজনেই তাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে স্বাগত জানালো। ফারহানা খালাম্মার দিকে তাকিয়ে বলল, এই মুহূর্তে ওলগার বাড়ি সার্চ হচ্ছে, সেখান থেকে তারা এখানে আসতে পারে। আমি এদের দুজনকে নিয়ে যেতে চাই। ওলগার মত এটাই। সার্চ হওয়ার কথা শুনে খালাম্মার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আতঙ্কের একটা ছায়া নামল তার চোখে। সে বলল, ওলগার এটাই মত হলে আমার আপত্তি নেই, কিন্তু তোমার পরিচয় কি মা? কোথায় কিভাবে এদের নিয়ে যাবে? ফারহানা বলল, আমি এদের বোন। আপনি নিশ্চিন্ত থাকুন। ফারহানা মাথা নিচু করে খালাম্মার হাতে একটা চুমু খেয়ে বলল, চলি খালাম্মা। আর এদিকে চেয়ে বলল, চলুন বোনেরা। আয়েশা আলিভা ফারহানাকে দেখেই তাকে বিশ্বাস করেছে। সে যাবার জন্য ঘুরে দাঁড়াবার আগে খালাম্মাকে জড়িয়ে ধরে বলল, ওলগাকে আমার ভালোবাসা দিবেন। কোনো দিনই আপনাদের কথা ভুলব না। লিফট দিয়ে তিনজনেই নেমে এলো গাড়ি বারান্দায়। ড্রাইভার গাড়ি খুলে ধরল। ওরা তিনজনেই পেছনের সিটে উঠছিল। তারা কেউই লক্ষ্য করল না আয়েশা আলিভা এবং রোকায়েভার দিকে চোখ পড়তে ড্রাইভারের ভ্রুটা কেমন কুঞ্চিত হয়ে উঠেছিল। গাড়ির দরজা বন্ধ করে ড্রাইভার তার সিটে গিয়ে বসল। ছেড়ে দিল গাড়ি। পিছনের সিটের মাঝখানে বসেছে আয়েশা আলিভা। সামনের 2 আসনের ফাঁক দিয়ে স্পিডোমিটার, গাড়ির গিয়ার পরিবর্তন, স্টিয়ারিং হুইলে রাখা ড্রাইভারের 2টি হাত সবই দেখতে পাচ্ছে সে। স্পিডোমিটারের কাঁটা 50-তে। বলা যায় আস্তেই চলছে গাড়ি। এক জায়গায় এসে সামনের গাড়িগুলো মনে হয় কোনো কারণে থেমে গেল। এ গাড়িটাও দাঁড়িয়ে পড়ল। হর্ন দিচ্ছে বারবার ড্রাইভার। এ গাড়ির হর্ন শুনে চমকে উঠল আয়েশা আলিভা। একটা নির্দিষ্ট কোডে হর্ন বাজানো হচ্ছে। এ কোড তার কাছে পরিচিত। ফ্র এবং কমিউনিস্ট সরকারের গোয়েন্দারা এই কোডে হর্ন বাজায়। ট্রেনিংয়ের সময় সেও এটা শিখেছে। তাহলে এ গাড়ি কমিউনিস্ট গোয়েন্দা অথবা ফ্রয়ের। এ ব্যাপারে নিশ্চিত হবার পর শিউরে উঠল আয়েশা আলিভা। সে মাথা কাত করে ফারহানার কানে কানে বলল, এ গাড়ি আপনার ভাড়া করা নিশ্চয়? হ্যাঁ, বলল ফাতিমা ফারহানা। কোথা থেকে ভাড়া করেছেন? বিমানবন্দর থেকে। এ গাড়ি
গোয়েন্দা বিভাগের। শুনেই ফারহানা উদ্বেগের মধ্যেও একটা সান্ত্বনা খুঁজল। আমাদের পরিচয় ও জানবে কি করে? আয়েশা আলিফা তার রিভলভার হাতে তুলে নিয়েছে, ঝুঁকে পড়েছে সামনের দিকে। তার চোখ দুটোকে ড্রাইভারের সিটের সমান্তরালে নিয়ে গেছে। এখন ড্রাইভারের সব কিছু সে দেখতে পাচ্ছে। হঠাৎ সে দেখল ড্রাইভার তার পকেট থেকে একটা ছোট্ট ওয়্যারলেস সেট বের করে মুখের কাছে ধরল। সে কিছু ইনফরমেশন পাচার করবে, এ ব্যাপারে নিশ্চিত হল আয়েশা আলিফা। তাহলে আমাদের চিনতে পেরেছে? চিন্তা করার সাথে সাথে আয়েশা আলিফা পায়ে ভর দিয়ে একটু উঁচু হলো এবং ড্রাইভারের ঘাড়ের বিশেষ স্থান লক্ষ্য করে সজোরে রিভলভারের বাঁট চালালো সে, এবং সাথে সাথে সিট টপকে স্টিয়ারিং হুইল হাতে নিল। গাড়িটা একটু ঝাঁকুনি খেয়ে একটু বেঁকে গিয়ে আবার ঠিক হয়ে গেল। ঘাড়ের বাম পাশে কানের নিচে ঠিক মোক্ষম জায়গাটাতে আঘাত লেগেছিল। আঘাত লাগার সাথে সাথে ডান পাশে ঢলে পড়েছিল ড্রাইভার। মাথাটা সিট এবং গাড়ির দেয়ালের পাশে ঢুলে গিয়েছিল। দেহের মধ্যে ভাগটা সিটের উপর ছিল। আয়েশা আলিফা সেটা ঠেলে নিচে নামিয়ে দিল। ড্রাইভারের দেহটা বেঁকে সিটের পাশে এমন করে ঠেসে গেছে যে তার পক্ষে ওঠা অসম্ভব। সিটে ভালো করে বসে গাড়ির স্পিড বাড়িয়ে দিল সে। পিছনের সিটে বসে ফাতিমা, ফারহানা ও রোকায়েভা কাজগুলো দেখছিল। আলিফার হাতে গাড়ির নিয়ন্ত্রণ আসার পর হাঁপ ছেড়ে বাঁচল ফাতিমা, ফারহানা এবং রোকায়েভা। অন্যদিকে আয়েশা আলিফা ভাবছিল অন্য জিনিস। গোয়েন্দা ড্রাইভার ইতোমধ্যেই কোনো তথ্য পাচার করেছে কিনা। গাড়িতে ওঠার পর যতদূর মনে পড়ে, গোয়েন্দা সে সুযোগ পায়নি। তার এ চিন্তা ঠিক কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য সে রিয়ার ভিউয়ের দিকে উদ্বিগ্নভাবে তাকিয়েছিল। সে গাড়ির স্পিড বাড়িয়ে স্লো করে দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করল। না, কেউ ফলো করছে না। তাহলে সে খবর পাচার করতে পারেনি। তবে সে চেষ্টা করতে যাচ্ছিল বলে মনে হয়। আশ্বস্ত হলো আয়েশা আলিফা। ড্রাইভার তার গাড়ির নম্বরটা এবং অবস্থানটা যদি হেড অফিসে দিয়ে দিতে পারত, তাহলে এতক্ষণে ওরা চারদিক থেকে এসে ঘিরে ফেলত। ওদের সে ট্র্যাপ থেকে বেরোনো কঠিন হতো। আল্লাহ একটা বড় সাহায্য করেছেন। মুখ ফিরিয়ে ফারহানাকে লক্ষ্য করে আয়েশা আলিফা বলল, যে ঠিকানায় যাচ্ছি সেখানে ড্রাইভার এবং গাড়ি সামাল দেওয়ার ব্যবস্থা আছে তো? আয়েশা আলিফা কি বলতে চায় তা ফাতিমা, ফারহানা বুঝল। বলল, আছে, নিশ্চিন্ত থাকুন। কারাকব সড়ক আলিফা চেনে। এখানে বড় বড় কর্তাদের বাস। অনুসরণ সম্পর্কে নিশ্চিন্ত হবার জন্য অনেকটা পথ ঘুরে আলিফা জিজ্ঞেস করল, কত নম্বর? B700। আরেকটু সামনে, বলে দেব আমি, বলল ফারহানা। B700 কমিউনিস্ট পার্টি সেন্ট্রাল কমিটির সদস্য এবং পলিট ব্যুরোর সদস্য কনস্ট্যান্টাইন করিমভের বাসা। তিনি সরকারি বাড়িতে থাকেন। এখানে থাকে তার বড় ছেলে ফরিদভ। তার বয়স 50 এবং মস্কো মহানগরী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সে। আজ 5 বছর ধরে সে সাইমুমেরও সদস্য। তার স্ত্রী হামিদাও সাইমুমের মহিলা ইউনিটে কাজ করে। মধ্য এশিয়ার মুসলমানদের মুক্তির চাইতে তাদের বড় কামনা আর কিছুই নাই। ফরিদবের বাড়ি সাইমুম প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে থাকে। কারাকব রোডের অপোজিটে স্ট্যালিন অ্যাভিনিউ। ফরিদবের বাড়ির পেছন দিকের গোপন দরজাটা খুললে স্ট্যালিন অ্যাভিনিউতে দাঁড়ানো অশতিপর কূটনীতিক ফেদর বেলিকভ এর বাসায় পৌঁছানো যায়। তিনি জাতিতে রাশিয়ান, কিন্তু বিয়ে করেছিলেন তার সহপাঠী এক কাজাখ মেয়েকে। দীর্ঘ কয়েক যুগ তিনি বিভিন্ন আরব দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। সে সময় থেকেই তিনি একদিকে স্ত্রীর প্রভাব, অন্যদিকে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গোপনে ইসলাম গ্রহণ করেন। তারপর তিনি মধ্যপ্রাচ্য থাকতেই সাইমুম আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। তিনি আজ মস্কোর সাইমুম ব্রাঞ্চের প্রধান উপদেষ্টা। তিনি সব কিছুই ছেড়ে দিয়েছেন সাইমুমকে। তার বাড়িতেই সাইমুম মহিলা ব্রাঞ্চের অফিস। তার একমাত্র নাতনি হাসনা আইরিনা মস্কো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মহিলা ইউনিটের সে অফিস সেক্রেটারি। এই মহিলা ইউনিটের অফিসে আসার জন্য ফরিদব এবং বেলিকভ উভয়ের বাড়ির পথই ব্যবহার করা হয়। ফরিদবের বিরাট গেট পার হয়ে আলিয়াভার গাড়ি ফরিদবের গাড়ি বারান্দায় প্রবেশ করল। গাড়ি থামতেই ফারহানা নেমে ভিতরে গেল। কয়েক মিনিট তারপরেই ফরিদব এবং তার স্ত্রী হামিদা ফারহানার সাথে বেরিয়ে এলো।
গাড়িতে চাবি দিয়ে গাড়ি থেকে নামলো আয়েশা আলিভা, নামলো রোকায়েভাও। হামিদা এগিয়ে এসে প্রথমে জড়িয়ে ধরল আয়েশা আলিয়েভাকে, তারপর রোকায়েভাকে। কুশল বিনিময়ের পর আয়েশা আলিভা ফারহানার দিকে তাকিয়ে বলল, গাড়ি ও ড্রাইভারের বিষয় বলছেন? ফরিদব এগিয়ে এসে বলল, তোমরা ভিতরে যাও মা, আমি জানি গাড়ি এবং ড্রাইভার দুটোর অস্তিত্বই আমাদের জন্য বিপজ্জনক। আয়েশা আলিভার হাত থেকে চাবি নিয়ে ফরিদব গিয়ে গাড়িতে বসল। বেরিয়ে গেল গাড়ি। হামিদা সবাইকে নিয়ে ভিতরে চলে গেল। হামিদার বাড়ি পেরিয়ে সে গোপন দরজা দিয়ে মহিলা সাইমুমের অফিস অর্থাৎ ফেদর বেলিকভের বাড়িতে গিয়ে বসল। তাদের সাথে হাসনা আইরিনা এসে যোগ দিল। তার সাথে এলো কিছু বিস্কুট ও গরম দুধ। ফাতিমা ফারহানা সবার হাতে বিস্কুট তুলে দিয়ে দুধের গ্লাস এগিয়ে দিয়ে নিজে একটা গ্লাসে চুমুক দিয়ে বলল, আমি গোয়েন্দা বইতে এতদিন যা পড়েছি আজ নিজ চোখে দেখলাম। বোন আয়েশা যেভাবে পেছনের সিট থেকে গিয়ে ড্রাইভারকে কাবু করে সিট দখল করল তা এক অবিশ্বাস্য ঘটনা। সবচেয়ে বড় কথা, ড্রাইভারকে সরকারি গোয়েন্দা বলে চিনতে পারাটা আমার কাছে এখনও এক স্বপ্ন বলে মনে হচ্ছে। ফারহানার কথা শেষ হতেই রোকায়েভা বলল, মস্কোভা বন্দি শিবির থেকে সরকারি গাড়িতে করে সরকারি প্রাসাদে আসার পথে বোন আয়েশা যে এভাবে একাই 3 সশস্ত্র রক্ষীকে কাবু করেন সেটা বোন ফারহানা জানলে আজকের ঘটনাকে কোনো ঘটনাই বলতেন না। রোকায়েভা থামতেই সবাই উঠে বলল, কি সেই ঘটনা? গরম দুধে চুমুক দিতে দিতে গোটা কাহিনী বলল রোকায়েভা। তারপর আজকের কাহিনী শোনালো ফারহানা। সবাই যখন আনন্দ বিস্ময় নিয়ে আয়েশা আলিভার প্রশংসায় মুখ খুলছে তখন আলিভা ধীর কণ্ঠে বলল, আপনাদের মতো আমিও বিস্ময় বোধ করছি। যা করেছি তার যোগ্যতা আমার নেই, আল্লাহ নিজ হাতে আমাদের সাহায্য করেছেন, সুতরাং প্রশংসা কিছু করতে হলে তারই করতে হবে। আয়েশা আলিভার কথায় সবাই চুপ করল। ফারহানা মুখ খুলল প্রথম, বলল, আয়েশা আফা ঠিকই বলেছেন, আমাদের প্রতি পদক্ষেপে আমরা এটা দেখেছি। হামিদা বলল, আল্লাহ আমাদের কবুল করেছেন, এটাই তার প্রমাণ। একটু থেমে আবার হামিদাই বলল, আল্লাহর এ সাহায্য পাওয়ার যোগ্যতা যদি আমরা বাড়াতে পারি তাহলে দেখব বিজয় আমাদের খুবই নিকটে। মধ্য এশিয়ার মানুষের সাথে কমিউনিস্ট সরকারের মানসিক বিভাজন সম্পূর্ণ হয়ে গেছে এবং তার ফলে একটা দৈহিক ভাঙনও স্পষ্ট হয়ে উঠেছে। এটা চূড়ান্ত হওয়া একটা সময়ের ব্যাপার মাত্র। হামিদা খালাম্মা থামল, কিন্তু কেউ আর কোনো কথা বলল না। সবারই শূন্য দৃষ্টি সামনে, যেন সন্ধান করছে মুক্তির সেই সোনালি দিগন্ত কত দূর। মস্কোতে ওয়ার্ল্ড রেড ফোর্সেস এর বড় বড় মাথাগুলো কয়েকদিন ঘেমে উঠেছে। গেল কোথায় মেয়ে দুটি? বিমানবন্দর, বাস স্টেশন এবং রেলওয়ে স্টেশনগুলোতে বলতে গেলে সিল করে দেয়া হয়েছে। মস্কো থেকে তারা বেরোতেই পারে না, মস্কোতেই তারা আছে। ড্রাইভার সমেত ট্যাক্সি লাপাত্তা। তারপর মস্কোভা নদী থেকে তাদের উদ্ধার থেকেও যে প্রমাণ পাওয়া গেছে তাতে এ বিশ্বাস আরও প্রবল হয়ে উঠেছে তারা মস্কোতেই আছে। কিন্তু কোথায় আছে? প্রাণপণ চেষ্টা করেও এর কোনো হদিস তারা করতে পারেনি। মস্কোভা বন্দি শিবিরে যারা আছে তাদের সবার আত্মীয় স্বজনের বাড়ি সার্চ করা হয়েছে, কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। মস্কোভা বন্দি শিবিরেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু কিছুই বের করা যায়নি। এই ব্যর্থতাকে মস্কোর কমিউনিস্ট পার্টির মহাশক্তিধর ফার্স্ট সেক্রেটারি, যিনি দেশের সব কিছুর ভাগ্য বিধাতা, বিষয়টাকে নিজের প্রেস্টিজের সাথে যুক্ত করে ফেলেছেন। সরকারি প্রাসাদের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে, মস্কোর নিরাপত্তা প্রধানকে ডেকে ধমকানো হয়েছে। সব মিলিয়ে বিষয়টা নিয়ে উপরতলা এখন আগুন। মস্কোর ঘরে ঘরে সার্চ ছাড়া মস্কোর নিরাপত্তা বিভাগ আর সব কিছুই করেছে। এই ব্যাপারগুলোর সবই সাইমুমের নজরে আছে। আয়েশা আলিভা এবং রোকায়েভাকে বেশি দিন মস্কো রাখা ঠিক হবে না। এটা চিন্তা করেই মস্কোর সাইমুম শাখা একটা প্ল্যান তৈরি করেছে ওদের মধ্য এশিয়ায় পাঠাবার জন্য। প্রতি 15 দিনে একবার একটা বিশেষ ট্রেন মস্কো থেকে তাসখন্দ যায়। বিলাসবহুল এ বিশেষ ট্রেনটি মূলত ভ্রমণকারীদের জন্য, যারা বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ দেখতে ভালোবাসে। বিদেশিদের জন্য এই ট্রেনটি একটা বড় আকর্ষণ। যারা সোজা তাসখন্দ যেতে চায় এমন স্বদেশি যাত্রীও এতে ওঠে। এই ট্রেনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল
মাঝখানে তেল নেবার জন্য একবার দাঁড়ানো ছাড়া আর থামে না। যাত্রী ওঠানামা কোথাও আর করে না। নিয়ম হলো এই ট্রেনের টিকিটের জন্য ফটো সমেত দরখাস্ত করতে হয়। দরখাস্তের পর বিশেষ টিকিট কার্ড ইস্যু করা হয়। সে কার্ডে প্যাসেঞ্জারের ফটো জুড়ে দেয়া থাকে। এই টিকিট কার্ড মূলত একটা আইডেন্টিটি কার্ডই। সাইমুম ঠিক করেছিল ট্রেনে আয়েশা আলিয়েভা ও রোকায়েভার জন্য নিরাপদ হবে। এর সবচেয়ে ভালো যে দিকটা সাইমুম বিবেচনা করেছে সেটা হলো সামনের তারিখে এই ট্রেনের ডাইরেক্টর যিনি, তিনি একজন উজবেক, নাম আবু আলী সুলেমানভ। আফগান যুদ্ধে তার 2 ছেলে মারা গেছে। যুদ্ধের শুরুতে যে উজবেক ব্রিগেডকে আফগানিস্তানে পাঠানো হয় তাতে তার 2 ছেলে সামিল ছিল। সুলেমানভ মনে করে তার ছেলেদের জোর করে যুদ্ধে পাঠিয়ে মেরে ফেলা হয়েছে, লাশ পর্যন্ত সে পায়নি। সেই থেকে সুলেমানভ কমিউনিস্ট সরকারের উপর ভীষণ ক্ষুব্ধ। তারপরই সাইমুমের সাথে তার যোগাযোগ হয়। মুসলিম মধ্য এশিয়াকে কমিউনিস্ট অক্টোপাস থেকে মুক্ত করার জন্য সুলেমানভ এখন একনিষ্ঠভাবে কাজ করছে। এই সুলেমানভই আশ্বাস দিয়েছে এই ট্রেন অন্য মাধ্যমের চেয়ে অপেক্ষাকৃত নিরাপদ। ট্রেনে বেশ কিছু রেলওয়ে পুলিশ থাকে। এরাই পথের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে। কিন্তু ভয়ঙ্কর কিছু নয়, এরা দুর্নীতিবাজ। বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায় এই বিশেষ ট্রেনটির জন্য টিকিট কার্ড ইস্যু করে রেলওয়ে বিভাগ, কিন্তু ওকে করে নিরাপত্তা বিভাগ। ঠিক হয়েছে আয়েশা আলিয়েভা এবং রোকায়েভাদের জন্য নকল ফটো দিয়ে টিকিট কার্ড তৈরি করা হবে। নকল ফটোর টিকিট কার্ড যাবে নিরাপত্তা বিভাগে পাসের জন্য। সেখান থেকে পাস হয়ে আসার পর ফটোর উপরের অংশ পাল্টে ফেলা হবে। এ কাজ রেলওয়ে দফতরে অনেক হয় পয়সার বিনিময়ে। শেষ মুহূর্তে টিকিট কার্ড বদলের ব্যাপারটা সম্ভব হয় না বলে নতুন কাউকে অ্যাকোমোডেট করার জন্য এটা করা হয়। সেখানকার দায়িত্ব সুলেমানভ নিজেই নিয়েছে। কার্ড হয়ে গেল। মস্কোর মহিলা ইউনিট, ছাত্রী ইউনিট সকলের কাছে বিদায় নিল আয়েশা আলিয়েভা এবং রোকায়েভা। গাড়িতে করে ফাতিমা ফারহানা, খাদিজায়েভা এবং হাসনা আইরিনাই তাদের পৌঁছে দিল দক্ষিণ মস্কো রেল স্টেশনের সুলাইমানভের অফিস বারান্দায়। পৌঁছে দিয়ে বিদায় নিয়ে তারা ঘুরে দাঁড়ালো আসার জন্য। আয়েশা আলিয়েভা ফারহানার হাত ধরে একপাশে টেনে নিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, কিছু বলবে তাকে? মুখে তার দুষ্টুমির হাসি। কাকে? তার চোখে কিছুটা বিস্ময়। তাকে? কাকে? ইস, কাকে আবার? নেতাকে? মুখে এক ঝলক রক্তের ছোপ লাগলো যেন ফারহানার। লজ্জায় রাঙ্গা হয়ে উঠল তার মুখ, কিন্তু নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এসব কথায় তার অপমাননা হয়, তিনি অনেক বড়। আয়েশা আলিয়েভা ফারহানার হাত দুটি টেনে নিয়ে তাড়াতাড়ি বলল, এটা আমার একটা নির্দোষ আবেগ মাত্র, মাফ করো বোন, আল্লাহ নিশ্চয় আমাকে ক্ষমা করবেন। ফাতিমা ফারহানা আয়েশা আলিয়েভার কপালে একটা চুমু দিয়ে বলল, আমরা দুর্বলতার ঊর্ধ্বে নই, সেজন্য সবসময় আমাদের আল্লাহর সাহায্য চাওয়া উচিত। এই দুর্বলতা কি সবসময় অন্যায়? বলল আয়েশা আলিয়েভা। মানব মনের এ এক স্বভাব অনুভূতি। শরীয়তের সীমা না ডিঙ্গালে এটা অপরাধ নয় বলে আমি মনে করি। এ সময় রেলওয়ে স্টেশন মাইকে তাসখন্দ ট্যুরিস্ট এক্সপ্রেসে যাত্রীদের আসন নেয়ার জন্য অনুরোধ করা হলো। আর কথা বলল না কেউ। আয়েশা আলিয়েভা ফারহানার একটা হাত টেনে নিয়ে মৃদু চাপ দিয়ে বলল, আসি বোন, আবার দেখা হবে, খোদা হাফেজ। ফারহানাকে বিদায় দিয়ে রোকায়েভার হাত ধরে দুজনে একসাথে প্রবেশ করল সুলাইমানভের অফিসে। লং কোটে ঢাকা তাদের গোটা শরীর, মাথায় পশমের টুপি, তা কপাল এবং দুগালের একাংশ পর্যন্ত ছাড়া গোটা দেহটাই ঢাকা। সুলেমানভ তাদের জন্যই অপেক্ষা করছিল। তারা ঘরে ঢুকতে সে উঠে দাঁড়ালো। কাছে এসে মুখ নিম্নমুখী রেখেই বলল, আমরা প্রাইভেট দরজা দিয়ে প্ল্যাটফর্মে ঢুকব, কেউ কিছু জিজ্ঞেস করবে না। তবু কেউ জিজ্ঞেস করলে নতুন নাম বলবেন। আয়েশা আলিয়েভা হবেন লিলিয়েভা এবং রোকায়েভা হবেন নিনিয়েভা। এই নামেই টিকিট কার্ড করা হয়েছে। ট্রেনের গোটা সময়ে আপনারা এ নামেই পরিচিত হবেন। কথা শেষ করে ঘুরে দাঁড়ালো সুলেমানভ। তারপর আসুন বলে চলতে শুরু করলো।